জয়েন করছেন জুমের মাধ্যমে। আর আমার সামনেও যারা উপস্থিত রয়েছেন অত্যন্ত মাননীয় সাংবাদিকদের আমি নমস্কার, ধন্যবাদ জানাই। কারণ আমাদের বার্তা মূলত আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য এই বিপদের সময় যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো মানুষের কাজ, মানুষের স্বার্থের কাজ, এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করার জন্য যে কাজ, এবং এই বিপদ আগামী দিনে যাতে এই বিপদ থেকে বেরিয়ে এসে পুরনো জীবনে সেই ছন্দে আমরা যাতে ফিরতে পারি। যবে থেকে বিপদের সূচনা হয় তবে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়ে এবং তার নেতৃত্বে আজকে রাজ্য পুলিশ প্রশাসন সহ আমরা যারা নির্বাচিত প্রতিনিধিরা রয়েছি আমরাও সেই প্রচেষ্টা করছি, সেই প্রয়াস করছি। পশ্চিমবাংলায় যখন এই কঠিন সময়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছে, যেখানে আমরা দেখলাম যে করোনা মহামারীর আক্রান্ত হয়ে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ কেন পৃথিবীতেও যখন সকলেই আক্রান্ত, এবং সেখানে যখন আমরা প্রত্যেকেই ব্যস্ত যে কি করে এই করোনা মহামারীকে নির্মূল করা যায়, এবং তারপরে আমরা যখন দেখলাম যে 21 তারিখে একটা প্রচন্ড ঘূর্ণিঝড় যেটা এলো আমফান, এবং তার ক্ষয়ক্ষতি হলো, এই জোড়া বিপর্যয় যেটা ঘটলো তার জন্য প্রথম দিন থেকে কিন্তু কাজ হচ্ছে। এই কাজ চলছে মানুষের কাছে, মানুষকে বাঁচিয়ে তোলা, মানুষের জীবন, মানুষের সম্পদ সম্পত্তি সবটা তাদেরকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে এখানে অগ্রণী ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যেদিনকে এই 21 তারিখে সাইক্লোনও হয় তিনি ওয়ার রুমে উপস্থিত ছিলেন। মানসিকভাবে অনেকেই মানুষ কিন্তু সত্যি ক্ষতিগ্রস্ত যেমন বোধ করেছেন, ঠিক সেইভাবে একটা অস্তিত্ব লড়াইও আছে। এই জায়গায় সর্বসর্বা নিয়ে লড়াইটা চলছে, যখন কাজ হচ্ছে এই দুর্দশা এবং যন্ত্রণা থেকে সকলকে বের করার জন্য, তখন আমরা খুব দুঃখ শুনে বলি যে দুর্ভাগ্যজনক এটা আমাদের পশ্চিমবাংলার মানুষের, যে রাজনীতির জায়গা রাজনীতি থাকে, যখন করতে হয় তখন রাজনীতি করে, কিন্তু মানুষের বিপর্যয়, মানুষের বিপদ নিয়ে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। যে রাজনীতিটা কিন্তু আমরা পশ্চিমবাংলায় যে আমাদের বিরোধী পক্ষ যারা আছেন, মূলত আমরা যেমন বিজেপি, তাদের সকল প্রয়াসেতে দেখা যাচ্ছে যে কিভাবে বাংলাকে বদনাম করা যায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং তাই প্রথমেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যে একটা অবহেলার আমরা ইঙ্গিতটা যেমন পেলাম, আমরা যে দেখলাম যে কিভাবে হঠাৎ করে একটা লকডাউন ঘোষণা হলো, আমরা দেখলাম যে লকডাউনটা ঘোষণা হলো কিন্তু তার কোনো প্রিপেয়ারনেস, প্রস্তুতি কিছু ছিল না। এবং তারপরে যে সমস্যাগুলো আমরা দেখলাম, যে এই পরিযায়ী শ্রমিক বলুন কিংবা স্বাস্থ্যর ক্ষেত্রেও আমরা দেখলাম যে যে কিটসগুলো এসেছিল তার মধ্যে ত্রুটি ছিল। একবার এক একটা নির্দেশিকা বেরোলো স্বাস্থ্য সম্বন্ধেও তাদের পক্ষ থেকে, একবার কিট পাঠিয়ে কিটটা বিদ্রোহ করা হলো, তারপর একবার সিরাম টেস্টের কথা উল্লেখ হলো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের বিচারিতাও যেমন দেখা গেল, তারাও যে কতটা আনপ্রিপেয়ার্ড সেটাও দেখা গেল। আমরা এটাও দেখলাম যে যখন প্রথম কেসটা যখন কেরালাতে হয় ভারতবর্ষের 30শে জানুয়ারি 2020, তারপরেও কিন্তু প্রস্তুতি কিংবা সেই সিরিয়াসনেস নিয়ে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে আমরা কোনো উদ্যোগ দেখিনি। এবং আমরা এটাও দুঃখের সঙ্গে বলি যে ভারতীয় জনতা পার্টি এই সাইক্লোন ঘূর্ণিঝড়কে নিয়ে, আমফানকে নিয়ে, করোনাকে নিয়ে যেইভাবে বিভিন্নভাবে ভুয়া খবরও ছড়িয়েছে, এই সময়ে এটা কাম্য নয়। আপনাদেরও খেয়াল থাকবে যে যেই সময় করোনা প্রবেশ করেছে, আপনারাও জানেন যে সেই 24 এবং 25শে ফেব্রুয়ারি তখন ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ইন্ডিয়াতে, সেই গুজরাটে ছিলেন এবং সে আহমেদাবাদ তিনি গেছিলেন। আজকে আহমেদাবাদের পরিস্থিতি আপনারা জানেন যে আহমেদাবাদের, আমি যদি তথ্য ভুল না বলে থাকি তাহলে আহমেদাবাদে একটা সিভিল হাসপাতালকে অন্ধকূপের থেকেও খারাপ বলে মন্তব্য করেছে গুজরাটের হাইকোর্ট বলে দিয়েছেন যে এই রাজ্যে চাল এবং তারপরে চাল গম সকলেই পাবে, পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এরা যাবে এক শ্রেণী মানুষকে দেবে
আর কয়েকজনকে দেবে না, এবং তাতে গন্ডগোল আরম্ভ হলে আমি পেলাম না। সুতরাং এদের উদ্দেশ্যটাই আছে যে কিভাবে একটু প্ররোচনামূলক কথা বলে দেব, ওই দেখবেন হয়তো 10টা মানুষকে দেবে, কিন্তু সেখানে ছড়িয়ে দেবে উস্কানি বার্তা এবং প্ররোচনা করার জন্য বার্তা, এবং যত রকমের ভুলভাল তথ্য তারা দিয়ে এসে একটা এলাকাকে উত্তপ্ত করবে। আমাদের ধারণা যারা উত্তপ্ত করতে চাইছেন এই সিচুয়েশনকে, সেখানে স্বাভাবিকভাবে মানুষই তাদের আক্রমণ। এখানে একটা প্রশ্ন, যে যখনই কেন্দ্রীয় দল আসে, আমি আমফানের বলছি না, কিন্তু করোনার কেন্দ্রীয় দল যখন প্রায় এয়ারপোর্টে পৌঁছে গেছে, কলকাতা এয়ারপোর্ট, তখন রাজ্য সরকার জানতে পারে। এটা তাহলে এর উদ্দেশ্যটা কি হতে পারে? তাহলে উদ্দেশ্য তো নিশ্চয়ই স্বচ্ছ নয়। আপনি যে রাজ্যে পরিদর্শন করতে ইচ্ছুক, তাহলে স্বাভাবিকভাবে একটা প্রোটোকল, একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা মেনেই আসতে পারে। আমরা দেখলাম হঠাৎ কেন্দ্র সরকারের দলটা এসেছে, এবং যখন ফিরেও গেছে, এবং থাকাকালীন তারা নিজেরাও কতটা সোশ্যাল ডিস্টেন্সিং কিংবা সাবধানতা অবলম্বন করবেন, সেটাও যেমন একটা প্রশ্ন ছিল। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমরা দেখলাম যেন রাজ্যকে হেয় করার চেষ্টা যত করেছেন আপনারা করেছেন, এবং আমরা সমস্ত তথ্য নিয়ে যখন রেডি ছিলাম, সেই সমস্ত তথ্যগুলোকে এক প্রকার নাশক করানো, অর্থাৎ এক প্রকার আমি যদি ঠিক করে আসি যে এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কিংবা এইগুলো ঠিক করে এসেছি, এইটাই ভাবনা চিন্তা, এটাই আমার রিপোর্ট হচ্ছে, আসার আগে যেন রিপোর্টটা তৈরি হয়ে গেছে রাজ্য সরকার। এখানেই আমরা কিন্তু অন্য একটা রাজনীতির গন্ধ পাই, এটা খুব দুঃখজনক। তারপরে যেই গাড়িতে যেই ড্রাইভার, তারা নিজে কতটা, আমরা জানি, আমরা আমাদের এলাকাতেও এই বাড়ি থেকে ওই বাড়ি, কারো বাড়ির ভিতরে কেউ যাবে না আমরা বলেছি, যাতে আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং এর বিষয় কিংবা করোনার বিরুদ্ধে কার শরীরে আছে। তো সেখানে একটা কেন্দ্রীয় সরকার দল এলো, তারা কতটা নিজেরাই হেলদি ছিল, এটাও একটা যেমন। তাহলে তারা কেন কোয়ারেন্টাইনে যায়নি, এটাও একটা প্রশ্ন। আমরা তো জানি অন্য রাজ্য থেকে যারা এসছেন কিংবা অন্য জেলা থেকেও এলেও কোয়ারেন্টাইন করেছে, সেখানে তাদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন প্রযোজ্য হল না। কিসের জন্য এই কেন্দ্রীয় সরকারের চেষ্টা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কার কোন রাজ্যে তারা গিয়েছেন, সেটাও আমাদের একটা কৌতূহল, যে আর কার কোন রাজ্যে এই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল গেছে, সেটা আমরা জানতে চাই। সুতরাং এবারও দেখুন, সবটাই সমস্তটা ওয়েলকাম, কিন্তু পজিটিভ নোটে করতে হবে। আমরা টাকা পাইনি, 1000 কোটি টাকা পাঠিয়েছে, আপনি আমফানের সম্বন্ধে জানতে এসেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী দেখে গেছে ক্ষয়ক্ষতি কত হয়েছে। 1 লক্ষ কোটি টাকা আমরা চাইছি, দিলীপ ঘোষ আবার উল্টো বলছে এটা বেশি টাকা চাওয়া হচ্ছে, তৃণমূল নিজে নেবে। এই এতটা নিচু ভাবনা চিন্তা, এতটা কল্যাণীতে গিয়ে একটা রাজনৈতিক মানুষ, একটা রাজনীতি যারা করেছে, আমরা প্রত্যেকে পলিটিশিয়ান, আমাদেরকেও কিন্তু কোথাও না কোথাও এই রাজনীতি বিষয়টাকে আপনি আপনার এই ছোট মন্তব্যের মাধ্যমে পলিটিশিয়ানসকে এক ধরনের স্ল্যান্ডার করছে। সুতরাং যেখানে 1 লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী স্বয়ং নিজে দেখেছে, কেন্দ্রীয় সরকারের দল তো এসে দেখবে যে হ্যাঁ 1000 কোটি মাত্র দিলাম, আরো দিতে হবে, আর কি এসছে কি না, রাজ্য কেন তাহলে 6250 কোটি টাকা নিজে থেকে আরো খরচা করেছে। সুতরাং ডেপথ অফ ফান্ডস এর কথা কতটা ওরা এড্রেস করে, আমরা অপেক্ষায় রইলাম। দিদি, বার্তালাইভ থেকে রাজ বলছিলাম। দিলীপ ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভুল দেখেন, কোনটাতে উনি ঠিক দেখেন জানি। এবং যদি তাই হতো, তাহলে আমরা যেটা বললাম যে আমাদের এই প্রত্যেক দিন যে একটা, দেখুন প্রথম দিকে ওরা যেটা বললো ওই কোমরবিডিটি ব্যাপারটা, আর পরিষ্কার দেখলেন যে বিষয়টা ছিল একটা ডাক্তারি ভাষাতে তারা বললেন আমরা ইমিডিয়েট কজ অফ ডেথ, সার্কামস্টেন্সিয়াল কজেস অফ ডেথ, এই সমস্ত আমরা যেটা বলি, একটা বিষয় ভাষা থাকে যার জন্য ওটা বলছে। আবার তারাই কিন্তু এই কোমরবিডিটিটাকে অ্যাডাপ্ট করেছে। তো দিলীপ ঘোষ সেটা নিয়ে কি বলছে, তিনি অনেক কিছু বলে ফেলেন, কিন্তু তারপরে যখন রিট্রাক্ট করেন না ওটাকে, কারণ তখন দেখা গেল কেন্দ্রীয় সরকারও সেটাই হয়তো ন্যায্যভাবে দেখছে যে হ্যাঁ সত্যি লিডিং কজটা কি করোনা ছিল, লিডিং কজ অফ ডেথ আর অ্যাসোসিয়েটেড সার্কামস্ট্যান্স। আমরা জানি অনেক কিছু, যারা এটা নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। নাহলে আপনি দেখুন কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা আসে কেন, যে যেই মুহূর্তে এখন বলছে শপিং মল কিংবা রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি খুলবে, 10 বছরের কম বাচ্চা যেন না যায়,
যারা অন্তঃসত্ত্বা মা যেন আছে তারা ওখানে না যায়, 65 ঊর্ধ্বে না যায় কেন? কারণ এইগুলোকে এক ধরনের কোমরবিডিটি আপনি বলছেন। সুতরাং এই কোনো কমেন্ট করার আগে একটু স্টাডি করে নেওয়া অত্যন্ত উপযোগী। জয়েন করছেন জুমের মাধ্যমে, আর আমার সামনেও যারা উপস্থিত রয়েছেন অত্যন্ত মাননীয় সাংবাদিকদের আমি নমস্কার, ধন্যবাদ জানাই। কারণ আমাদের বার্তা মূলত আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য এই বিপদের সময় যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো মানুষের কাজ, মানুষের স্বার্থের কাজ, এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করার জন্য যে কাজ, এবং এই বিপদ আগামী দিনে যাতে এই বিপদ থেকে বেরিয়ে এসে পুরনো জীবনে সেই ছন্দে আমরা যাতে ছুটতে পারি। যবে থেকে বিপদের সূচনা হয় তবে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়ে এবং তার নেতৃত্বে আজকে রাজ্য পুলিশ প্রশাসন সহ আমরা যারা নির্বাচিত প্রতিনিধিরা রয়েছি আমরাও সেই প্রচেষ্টা করছি, সেই প্রয়াস করছি। পশ্চিমবাংলায় যখন এই কঠিন সময়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছে, যেখানে আমরা দেখলাম যে করোনা মহামারীর আক্রান্ত হয়ে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ কেন পৃথিবীতেও যখন সকলেই আক্রান্ত, এবং সেখানে যখন আমরা প্রত্যেকেই ব্যস্ত যে কি করে এই করোনা মহামারীকে নির্মূল করা যায়, এবং তারপরে আমরা যখন দেখলাম যে 21 তারিখে একটা প্রচন্ড ঘূর্ণিঝড় যেটা এলো আমফান, এবং তার ক্ষয়ক্ষতি হলো, এই জোড়া বিপর্যয় যেটা ঘটলো তার জন্য প্রথম দিন থেকে কিন্তু কাজ হচ্ছে। এই কাজ চলছে মানুষের কাছে, মানুষকে বাঁচিয়ে তোলা, মানুষের জীবন, মানুষের সম্পদ সম্পত্তি সবটা তাদেরকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে এখানে অগ্রণী ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যেদিনকে এই 21 তারিখে সাইক্লোনও হয় তিনি ওয়ার রুমে উপস্থিত ছিলেন। মানসিকভাবে অনেকেই মানুষ কিন্তু সত্যি ক্ষতিগ্রস্ত যেমন বোধ করেছেন, ঠিক সেইভাবে একটা অস্তিত্ব লড়াইও আছে। এই জায়গায় সর্বসর্বা নিয়ে লড়াইটা চলছে, যখন কাজ হচ্ছে এই দুর্দশা এবং যন্ত্রণা থেকে সকলকে বের করার জন্য, তখন আমরা খুব দুঃখ শুনে বলি যে দুর্ভাগ্যজনক এটা আমাদের পশ্চিমবাংলার মানুষের, যে রাজনীতির জায়গা রাজনীতি থাকে, যখন করতে হয় তখন রাজনীতি করবে, কিন্তু মানুষের বিপর্যয়, মানুষের বিপদ নিয়ে কোনো রাজনীতি হওয়া উচিত নয়। যে রাজনীতিটা কিন্তু আমরা পশ্চিমবাংলায় যে আমাদের বিরোধী পক্ষ যারা আছে, মূলত আমরা যেমন বিজেপি, তাদের সকল প্রয়াসতে দেখা যাচ্ছে যে কিভাবে বাংলাকে বদনাম করা যায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং তাই প্রথমেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও যে একটা অবহেলার আমরা ইঙ্গিতটা যেমন পেলাম, আমরা যে দেখলাম যে কিভাবে হঠাৎ করে একটা লকডাউন ঘোষণা হলো, আমরা দেখলাম যে লকডাউনটা ঘোষণা হলো কিন্তু তার কোনো প্রিপেয়ারনেস, প্রস্তুতি কিছু ছিল না, এবং তারপরে যে সমস্যাগুলো আমরা দেখলাম যে এই পরিযায়ী শ্রমিক বলুন কিংবা স্বাস্থ্যর ক্ষেত্রেও আমরা দেখলাম যে যে কিটসগুলো এসেছিল তার মধ্যে ত্রুটি ছিল। একবার এক একটা নির্দেশিকা বেরোলো স্বাস্থ্য সম্বন্ধেও তাদের পক্ষ থেকে, একবার কিট পাঠিয়ে কিটটা বিদ্রোহ করা হলো, তারপর একবার সিরাম টেস্টের কথা উল্লেখ হলো, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের দ্বিচারিতাও যেমন দেখা গেল, তারাও যে কতটা আনপ্রিপেয়ার্ড সেটাও দেখা গেল। আমরা এটাও দেখলাম যে যখন প্রথম কেসটা যখন কেরালাতে হয় ভারতবর্ষের 30শে জানুয়ারি 2020, তারপরেও কিন্তু প্রস্তুতি কিংবা সেই সিরিয়াসনেস নিয়ে কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে আমরা কোনো উদ্যোগ দেখিনি। এবং আমরা এটাও দুঃখের সঙ্গে বলি যে ভারতীয় জনতা পার্টি এই এই সাইক্লোন ঘূর্ণিঝড়কে নিয়ে, আমফানকে নিয়ে, করোনাকে নিয়ে যেইভাবে বিভিন্নভাবে ভুয়া খবরও ছড়িয়েছে, এই সময়ে এটা কাম্য নয়। আপনাদেরও খেয়াল থাকবে যে যেই সময় করোনা প্রবেশ করেছে, আপনারাও জানেন যে সেই 24 এবং 25শে ফেব্রুয়ারি তখন ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ইন্ডিয়াতে, সেই গুজরাটে ছিলেন এবং সে আহমেদাবাদ তিনি গেছিলেন। আজকে আহমেদাবাদের পরিস্থিতি আপনারা জানেন যে আহমেদাবাদের, আমি যদি তথ্য ভুল না বলে থাকি তাহলে আহমেদাবাদে একটা সিভিল হাসপাতালকে
অন্ধকূপের থেকেও খারাপ বলে মন্তব্য করেছে গুজরাটের হাইকোর্ট। হাইকোর্ট বলে দিয়েছেন যে এই রাজ্যের চাল এবং তারপরে চাল গম সকলেই পাবে, পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এরা যাবে এক শ্রেণী মানুষকে দেবে আর কয়েকজনকে দেবে না, এবং তাতে গন্ডগোল আরম্ভ হলে ধরে আমি পেলাম না। সুতরাং এদের উদ্দেশ্যটাই আছে যে কিভাবে একটু প্ররোচনামূলক কথা বলে দেব, ওই দেখবেন হয়তো 10টা মানুষকে দেবে, কিন্তু সেখানে ছড়িয়ে দেবে উস্কানি বার্তা এবং প্ররোচনা করার জন্য বার্তা, এবং যত রকমের ভুলভাল তথ্য তারা দিয়ে এসে একটা এলাকাকে উত্তপ্ত করবে। আমাদের ধারণা যারা উত্তপ্ত করতে চাইছেন এই সিচুয়েশনকে, সেখানে স্বাভাবিকভাবে মানুষই তাদের আটকে দিচ্ছে। এখানে একটা সবটাতে উনি ভুল দেখেন, কোনটাতে উনি ঠিক দেখেন জানি না। এবং যদি তাই হতো তাহলে আমরা যেটা বললাম যে আমাদের এই প্রত্যেক দিন যে একটা, দেখুন প্রথম দিকে ওরা যেটা বললো ওই কোমরবিডিটি ব্যাপারটা, আর পরিষ্কার দেখলেন যে বিষয়টা ছিল একজন ডাক্তারি ভাষাতে তারা বললেন আমরা ইমিডিয়েট কজ অফ ডেথ, সার্কামস্টেন্সিয়াল কজেস অফ ডেথ, এই সমস্ত আমরা যেটা বলি একটা বিষয় ভাষা থাকে যার জন্য ওটা বলছে। আবার তারাই কিন্তু এই কোমরবিডিটিটাকে অ্যাডাপ্ট করেছে। তো দিলীপ ঘোষ সেটা নিয়ে কি বলছে, তিনি অনেক কিছু বলে ফেলেন, কিন্তু তারপরে যখন রিট্রাক্ট করেন না ওটা, কারণ তারপর দেখা গেল কেন্দ্রীয় সরকারও সেটাই হয়তো ন্যায্যভাবে দেখছে যে হ্যাঁ সত্যি লিডিং কজটা কি করোনা ছিল, লিডিং কজ অফ ডেথ আর অ্যাসোসিয়েটেড সার্কামস্ট্যান্স। আমরা জানি অনেক কিছু, যারা এটা নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। নাহলে আপনি দেখুন কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা আসে কেন, যে যেই মুহূর্তে এখন বলছে শপিং মল কিংবা রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি খুলবে, 10 বছরের কম বাচ্চা যেন না যায়, যারা অন্তঃসত্ত্বা মা যেন আছে তারা ওখানে না যায়, 65 ঊর্ধ্বে না যায়। কেন? কারণ এইগুলো কি এক ধরনের কোমরবিডিটি আপনি বলছেন। সুতরাং কোনো কমেন্ট করার আগে একটু স্টাডি করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।